বাংলাদেশের স্টুডেন্ট ভিসা যেটা দেওয়া হয় এটা একেবারেই কমবে না। আমেরিকার ভূখণ্ডে যে কোনো শিশুর জন্ম হলেই সে জন্মসূত্রে আমেরিকার নাগরিক হয়। দরিদ্র মেধাবী ছেলেমেয়েরা তাদের জন্য আমেরিকায় যত সুযোগ আছে অন্যান্য দেশে কম্পারেটিভলি কম। স্বাগতম দর্শক, জাগো নিউজের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইসমাইল হোসেন রাসেল। আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন যিনি কথা বলবেন মার্কিন ভিসা সহ নানান ধরনের জটিলতা। আমরা জানি সাম্প্রতিক সময় আমরা শুনছি ট্রাম্প প্রশাসন আসার পরে কিছু জটিলতা আসলে তৈরি হতে পারে, সেটা কতটা জটিল হবে সেই প্রক্রিয়া নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য এখানে উপস্থিত রয়েছেন রাজু ল এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল অ্যাটর্নি রাজু মহাজন, যিনি কিনা মার্কিন যুক্তরাষ্ট্রে এই অভিবাসন সহ নানান বিষয়গুলো নিয়ে আসলে কাজ করেন। তার কাছ থেকে আজকে আমরা শুনবো মার্কিন যুক্তরাষ্ট্রে এই অভিবাসন সংক্রান্ত কি কি ধরনের জটিলতা আসলে হতে পারে সেটি নিয়ে কিন্তু আজকে আমাদের সঙ্গে আলোচনা করবেন তুমি। স্বাগতম রাজু মহাজন আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনার মাধ্যমে সকল দর্শক শ্রোতাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা এখন সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। রাজু মহাজন, আমরা সাম্প্রতিক সময়ে একটি বড় আলোচিত বিষয় যেটি আমরা জানি যে ট্রাম্প প্রশাসন আসছে, আগামী 20 জানুয়ারি তার শপথ হবে। এর ফলে একটি বড় ধরনের পরিবর্তন আসছে, তাদের অভিবাসন সংক্রান্ত বিষয় বলি বা নানান বিষয়ে তাদের একটা পরিবর্তন আসবে, সেটি অনেকটা আলোচিত হচ্ছে। তার মধ্যে গুরুত্ব পাচ্ছে যেটি হচ্ছে সেটি অভিবাসন, এবং এর মধ্যে সবচেয়ে জোরালো যে বিষয়টি সেটি হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব, যেটি বাংলাদেশ সহ বাংলাদেশ, ভারত, বিভিন্ন দেশের যারা অভিবাসন প্রত্যাশী এবং যারা ওখানে অবস্থান করছে তাদের জন্য একটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে আপনার কাছে জানতে চাই আসলে এটা কত জটিল হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এটা জটিল তো হবেই। প্রথম কথা হলো ডোনাল্ড ট্রাম্প এই বছর একটা বিশাল ক্ষমতা নিয়ে প্রেসিডেন্ট হচ্ছে। গত বছর তিনি যখন প্রেসিডেন্ট ছিল তিনি অনেকটা অনভিজ্ঞ ছিল, অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে তার তেমন নলেজ ছিল না। এবার তার নলেজ আছে, সে যেহেতু 4 বছর প্রেসিডেন্ট ছিল। এর বাইরে হাউস, কংগ্রেস, সুপ্রিম কোর্ট সব জায়গায় তাদের মেজরিটি, এবং সাধারণত রিপাবলিকান প্রেসিডেন্টরা ইলেকট্রাল কলেজে ভোটে জিতলেও পপুলার ভোটে জেতে না, কিন্তু এবার তিনি পপুলার ভোটেও জিতেছেন। কাজে একটা বিশাল ম্যান্ডেট নিয়ে উনি প্রেসিডেন্ট হচ্ছেন। কাজে সেখানে ওনার একটা ক্ষমতা তো থাকবেই এবং সেইটার কিছু ইমপ্লিকেশন হবেই। কিন্তু এই যে বিষয়টা, এটাকে বলে বার্থ রাইট সিটিজেনশিপ, যে আমেরিকার ভূখণ্ডে যে কোনো শিশুর জন্ম হলেই সে জন্মসূত্রে আমেরিকার নাগরিক হয়, এটা কিন্তু একেবারে কনস্টিটিউশনাল একটা ম্যাটার, এবং কনস্টিটিউশনাল ম্যাটার চেঞ্জ করা খুবই কঠিন। এটার জন্য 2/3 স্টেটের পার্লামেন্টে পাশ করতে হবে, তারপরে সিনেটে 2/3 পাশ করতে হবে এবং হাউসে পাশ করতে হবে। তারপরেও আবার সুপ্রিম কোর্ট এটা নিয়ে বিচার আচার হতে পারে। তো সব মিলিয়ে আমার যেটা ওপিনিয়ন, যে এটা পুরোপুরি ক্যান্সেল হবে না, কিন্তু উনি যেটি করতে পারবে, উনি যেহেতু প্রেসিডেন্ট হাতে কিন্তু অনেক ক্ষমতা থাকে, উনি প্রসেসটাকে অনেক জটিল করে দিতে পারে, অনেক কঠিন করে দিতে পারে। এখন যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বাংলাদেশি, ভারতীয় বা চাইনিজ, ব্রাজিলিয়ান, পৃথিবীর অনেক দেশ থেকে বাবা মারা, মা যখন প্রেগনেন্ট হয় তখন বাবা মা চলে যায় আমেরিকায়, গিয়ে বাচ্চার জন্ম হয় এবং জন্মের পরপরই, জন্মের সাথে সাথে তারা বার্থ সার্টিফিকেট পায়। বার্থ সার্টিফিকেট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, এবং সাধারণত 2-3 সপ্তাহ বা 1 মাসের ভিতরে পাসপোর্ট চলে আসে। বাচ্চা পাসপোর্ট নিয়ে বাবা মা চলে আসে। এটাকে অনেকটা বলে বার্থ ট্যুরিজম বলে আর কি। তো এই বার্থ ট্যুরিজম যেটা, এইটা বন্ধ হয়ে যাওয়ার চান্স আছে। কারণ হলো এরকম হতে পারে, এটা কনফার্ম না এখনো, হতে পারে যে উনি হয়তো সিস্টেমটা এরকম করে দিল যে জন্মের সাথে সাথে বার্থ সার্টিফিকেট পেলেও পাসপোর্টটার সাথে সাথে পাওয়া যাবে না, পাসপোর্ট পেতে হয়তো 2 বছর বা 3 বছর ওয়েট করা লাগতে পারে। তো এরকম সিচুয়েশনে যেটা হবে যে বাবা মা বাচ্চা নিয়ে চলে আসতে বাধ্য হবে, কিন্তু পাসপোর্ট পাবে না। পরবর্তীতে পাসপোর্ট চাইলে পাবে, কিন্তু প্রসেসটা তো সহজ হবে না। তো ইমিগ্রেশনের সব জায়গাতেই আমার যেটা মনে হয় আগামী 4 বছর, যে একেবারে পুরোপুরি তো বন্ধ করা সম্ভব হবে না, কিন্তু উনি প্রসেসগুলিকে আরও বেশি কঠিন করে ফেলবে, যাতে ইমিগ্রেন্ট যারা, বিশেষ করে অ্যাসাইলাম সিকার যারা, তাদের লাইফটা অনেক হার্ড করে ফেলবে বলে মনে হচ্ছে। তাহলে যদি স্পেসিফিক ভাবে বুঝতে চাই, সেটি হচ্ছে যে জন্মসূত্রে যে নাগরিকত্ব পাওয়া, সেটি তো একেবারেই বন্ধ করা একেবারে সহজ হবে না, এমনটিই তো আমরা বলতে পারি। আমার ওপিনিয়ন হলো যে একেবারে বন্ধ করা একেবারেই সম্ভব হবে না, কারণ এটা একটা কনস্টিটিউশনাল ম্যাটার এবং আমেরিকায় কনস্টিটিউশন চেঞ্জ করা খুবই কঠিন, এটা হবে না। ধন্যবাদ আপনাকে। এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা একেবারেই জোরালোভাবে শুনছি, আমরা গণমাধ্যমে বড় বড় প্রতিবেদন দেখছি যে যারা অভিবাসী প্রত্যাশী তাদের জন্য একটা বড় ঝুঁকি সামনের দিকে আছে, এবং আমরা বিভিন্ন প্রতিবেদন দেখেছি অনেকে রেডিও হচ্ছেন যে তাদের আসলে ব্যাক করতে হতে পারে। সেটি আসলে কাদের জন্য চিন্তার ভাঁজ ফেলছে? কারণ আমরা জানি যে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তাদের অ্যাসাইলাম সহ নানান ধরনের যে প্রক্রিয়া থাকে সেটি শেষ হতে একটি বড় সময়ের ব্যাপার।
ফলে তারা তো আসলে অবৈধ অভিবাসী হিসেবে হয়তো গণ্য হন না। সার্বিক বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। হ্যাঁ, ধন্যবাদ। যারা অ্যাসাইলাম সিক করে তারা সাথে সাথে অবৈধ হয় না। অ্যাসাইলামের একটা লম্বা প্রসেস আছে। একদম প্রথমে হলো আপনি ইউএসসিআইএস, যেটা ফেডারেল এজেন্সি, তাদের কাছে আবেদন করবেন। সেখানে যদি রিজেক্ট হয় তারপরে কোর্টে যায়। কোর্টে যদি রিজেক্ট হয় তখন এরপরে আছে BIA, বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস, সেখানে যায়। সেখানেও যদি রিজেক্ট হয় এরপরে সার্কিট কোর্ট আছে। সার্কিট কোর্টেও যদি রিজেক্ট হয় থিওরিটিক্যালি এরপরে আবার নতুন একটা অ্যাসাইলাম আবেদন করা যায়। আর যদি নতুন অ্যাসাইলাম আবেদন না করে তাহলে এইটাই হলো এন্ড। সার্কিট কোর্ট থেকে যদি ডিনাইড হয়ে যায় এরপরে ওনাকে একটা গ্রেস পিরিয়ড দেওয়া, একটা সময় দেওয়া হয়। এই সময়ের ভিতরে উনি যদি নিজে থেকে আমেরিকা ছেড়ে চলে যায় তাহলে আর উনি অবৈধ হয় না। কিন্তু ওই সময়ের পরেও যদি উনি নিজে থেকে আমেরিকা থেকে না যায় তখন উনি অবৈধ হয়ে যায়। তো যেটা হবে, মানে ট্রাম্প যেটা বলছে যে যত অবৈধ অভিবাসী আছে, এখন প্রায় 11 মিলিয়ন অবৈধ অভিবাসী আছে, তো উনি বলছে যে সবাইকে ডিপোর্ট করে দিবে। তো আমার মনে হয় না উনি সবাইকে ডিপোর্ট করতে পারবে। কারণ হলো ডিপোর্টেশন প্রসেস কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা প্রসেস। কারণ প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন ব্যক্তি অবৈধ, তারা কোথায় থাকে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট করে ডিটেনশন ফ্যাসিলিটিসে রাখতে হবে। সেখান থেকে সে যে দেশ থেকে এসেছে সেই দেশের ট্রাভেল ডকুমেন্ট জোগাড় করতে হবে এমবাসির মাধ্যমে। ট্রাভেল ডকুমেন্ট জোগাড় করার পরে তার প্লেনের টিকিট কাটতে হবে, প্লেনে তুলে দিতে হবে, এবং প্লেনেও তাকে একা তুলে দিতে পারে না, সাথে একজন সিকিউরিটি দিতে হয়। তো সব মিলায় বেশ এক্সপেন্সিভ একটা প্রসেস। এই টাকা কোত্থেকে আসবে? কারণ আমরা জানি যে আমেরিকান বাজেট কিন্তু খুবই টাইট বাজেট হয় আর কি প্রতি বছর, এবং এই টাকা যদি সাধারণত মিলিটারি ফান্ড থেকে আসবে না, তাহলে এই টাকা কোত্থেকে আসবে? বর্ডার সিকিউরিটি থেকে আসবে না, কারণ বর্ডারে আরও ওনার বেশি টাকা লাগবে, উনি ওয়াল তৈরি করতে চাবে। সব মিলায়ে উনি যা চাচ্ছে পুরোপুরি হয়তো পারবে না। তবে এর আগের যে প্রেসিডেন্ট ছিল বাইডেন, মানে এখনো যিনি প্রেসিডেন্ট আছেন, ওনার সময়ে যে পরিমাণ ডিপোর্ট হয়েছে বা তার আগে ট্রাম্পের আমলে যত ডিপোর্ট হয়েছে তার চেয়ে বেশি ডিপোর্ট হবে বলে অনেকে ভয় পাচ্ছে। কিন্তু এইখানে তো একটা বড় প্রশ্ন থেকে যায় যে আসলে উনি তো একটা মেয়াদ আছে ওনার 4 বছর। যদি আপনি যে প্রক্রিয়ার কথা বললেন সেই প্রক্রিয়াটা শেষ করতেও তো 4 বছর অনেক বেশি লেগে যাওয়ার কথা, এবং সেটা যদি উনি শর্টও করেন সেটাও কিন্তু তার মেয়াদের শেষ পর্যায়ে চলে যাওয়ার কথা। সুতরাং আদৌ কি এটি বাস্তবায়ন হওয়া সম্ভব বলে আপনি মনে করেন? কিছু মানুষ তো ডিপোর্ট হয়তো ধরেন শুরু থেকে হওয়া শুরু হবে, কারণ কিছু অলরেডি ডিটেনশন ফ্যাসিলিটিজ আছে, তাদেরকে হয়তো ধরেন প্রথমে 1 মাস 2 মাসে ডিপোর্ট করে দিল। ইটস এ রানিং প্রসেস। আমার মনে হয় ডিপোর্টেশন শুরু থেকেই শুরু হবে, কিন্তু উনি যে লেভেলে বলছে ম্যাসিভ স্কেলে যে সবাইকে ডিপোর্ট করে দেবে, ওইটা হবে না। আচ্ছা, আমরা এখন একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। আপনি জানেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সরকার গঠিত হয়েছে। সেখানে কিন্তু এটি এখন আলোচনা চলছে। আমরা সর্বশেষ জাতিসংঘের অধিবেশনও দেখেছি যে যিনি প্রেসিডেন্ট বাইডেন, তার সঙ্গে একটা খুবই ভালো সম্পর্ক আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের রয়েছে। যদিও বলা হয় মার্কিন সকল ধরনের সব দলের সঙ্গে একটি ভালো সম্পর্ক ডক্টর মোহাম্মদ ইউনূসের রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু বিভিন্ন গণমাধ্যম এবং বিশ্বের বিভিন্ন গণমাধ্যম, আমরা যদি বিবিসি বাংলা থেকে শুরু করে অনেক গণমাধ্যম কিন্তু বলছে এই সম্পর্কে কিছুটা প্রভাব পড়তে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ট্রাম্প প্রশাসনের। আপনি কি সেটি মনে করেন কিনা? যদিও আমরা বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন আমরাও কিন্তু করেছি চাগো নিউজে, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে প্রশাসনের সঙ্গে প্রশাসনের যে সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে কোনো ধরনের একটা ডিভাইডেশন আসলে খুব বেশি করেন না। এবং আপনিও কি সেটি মনে করেন? কারণ আপনি দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই পরিস্থিতি দেখছেন। ধন্যবাদ। হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি যে ডেমোক্র্যাটদের বড় বড় নেতাদের সঙ্গে, বিশেষ করে হিলারি ক্লিন্টন, জো বাইডেন, বারাক ওবামা, এদের সঙ্গে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক। যতই রাষ্ট্রীয় সম্পর্ক থাকুক, ব্যক্তিগত সম্পর্কের একটা মূল্য তো থাকেই। আবার উল্টো দিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর একটা ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক। আবার শুধু তাই না, রিসেন্টলি উনি ডিরেক্টর অফ ন্যাশনাল সিকিউরিটিজ যাকে অ্যাপয়েন্ট করেছেন, যদিও এটা এখনো কনফার্ম হয় নাই, এটা সিনেটে কনফার্ম হতে হবে, কিন্তু আমরা ধরে নিচ্ছি এটা হয়তো কনফার্ম হবে, তুলসী গ্যাবার্ড। উনি দীর্ঘদিন ধরে একটা ক্যাম্পেইন করছে যে বাংলাদেশে সিস্টেমেটিক হিন্দু জেনোসাইড হয়েছে, এবং উনি বাংলাদেশের বিরুদ্ধে কিছু ক্যাম্পেইনও করেছে। তো আমার ওপিনিয়ন হলো যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বর্তমান যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাডমিনিস্ট্রেশনের যে সুসম্পর্ক, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে অতটা হয়তো থাকবে না, একটু প্রেশারে থাকবে। যদিও আমেরিকান ফরেন পলিসি এত দ্রুত চেঞ্জ হয় না, আমেরিকা একটা মেজর ফরেন পলিসি নিয়ে চলছে, বিশেষ করে এশিয়া প্যাসিফিক এলাকায় চীন ঠেকানোর একটা পলিসি আছে, সেখানে ইন্ডিয়া বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো খুব যে মেজর চেঞ্জ আসবে তা না, তবে কিছুটা তো সম্পর্ক এখন যতটা উষ্ণ আছে এতটা থাকবে না। কিন্তু এখানে আমার কিছু অবজারভেশন আছে, আমার কিছু সাজেশন আছে বর্তমান সরকারের প্রতি। সেটা হলো
বর্তমান সরকার, ডক্টর ইউনূসের সরকার, উনি যদি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সুসম্পর্ক করতে চায়, আমি রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত জীবন এবং উনি এই তার ক্যাবিনেটের জন্য যাদেরকে পিক আপ করেছে, এদেরকে যদি আমরা অবজার্ভ করি, দুই ধরনের ব্যক্তিদেরকে উনি পিক আপ করেছে। এক, যারা ধনী ব্যবসায়ী, দেখবেন ওনার অ্যাডমিনিস্ট্রেশনের অধিকাংশ লোকজন ধনী ব্যবসায়ী। আর দ্বিতীয় হলো যে যারা কনজারভেটিভ ক্রিশ্চিয়ান রাজনীতি করে আসা লোক। তো আমাদের কিন্তু প্রচুর প্রবাসী বাংলাদেশি ক্রিশ্চিয়ান আছে আমেরিকায়, যারা বিভিন্ন চার্চের সঙ্গে জড়িত। তো যেটা করতে পারে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, যে প্রবাসী বাংলাদেশি যে প্রায় 1 লাখ বাংলাদেশি ক্রিশ্চিয়ান আছে, তাদেরকে অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা পালন করতে পারে, শুভেচ্ছা দূত হিসেবে ভূমিকা পালন করতে পারে। তাদের মাধ্যমে এই যে রিপাবলিকান পার্টির একটা কনজারভেটিভ ক্রিশ্চিয়ান যে গ্রুপটা আছে, যারা ট্রাম্পের ক্যাবিনেটেও আছে, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। এবং বাংলাদেশ যে একটি শান্তি সম্প্রীতির দেশ, এখানে যে সব ধর্ম, বর্ণ, সব জাতি, নৃগোষ্ঠী সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করে, সেই মেসেজটা পৌঁছে দিতে পারে এই প্রবাসী খ্রিস্টান বাঙালিদের মাধ্যমে। আবার ধরেন বাংলাদেশের যেসব চার্চ আছে, সেই চার্চের যে কোনো একজন তরুণ প্রতিভাবান পাদ্রী, তাকে হয়তো বর্তমান সরকার শুভেচ্ছা দূত হিসেবে আমেরিকায় পাঠাতে পারে। তিনি আমেরিকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মিটিং করবে, বিভিন্ন স্টেটে যাবে, বিভিন্ন প্রেসিডেন্ট বা সিনেটর, কংগ্রেসম্যান, গভর্নরদের সঙ্গে দেখা করে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের শুভেচ্ছা পৌঁছে দেবে, সেটা হতে পারে। আবার এই যে ধনী ব্যবসায়ী যারা ক্যাবিনেটে আছে, তাদের তো সবারই ব্যবসা আছে। যেমন ধরেন ইলন মাস্ক, তিনি খুব গুরুত্বপূর্ণ একটা পোস্টে যাচ্ছে। ওনার যে কোম্পানি আছে টেসলা বা ওনার গিগা ফ্যাক্টরি, এগুলোর যদি প্ল্যান্ট বাংলাদেশে স্থাপন করার সুযোগ দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, সেক্ষেত্রে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসলো, কর্মসংস্থান তৈরি হলো। আবার এই ইলন মাস্কই কিন্তু এই দুই দেশের ভিতরে সম্পর্কে সেতু বন্ধন হিসেবে ভূমিকা পালন করতে পারে। তো এইভাবে যদি পরিকল্পনা করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে, মনে হয় না খুব বেশি খারাপ সমস্যায় বাংলাদেশ সরকার পড়বে। ট্রাম্পের ইস্যুতে সবসময় বলা হয় যে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্কটাকে সে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। সেক্ষেত্রে এই ধরনের আপনি জানি যে নির্বাচনের আগে তিনি একটা টুইট করেছিলেন, সেটি নিয়ে অনেক ধরনের আলোচনা আছে, যদিও সেটি বলা হচ্ছে যে অর্থনীতি এবং বাণিজ্যের বাইরে আসলে ওনার চিন্তাটা খুব বেশি হয় না। সেই রকম আপনারও কি তাই মনে হয় যে আসলে এই ধরনের এই বিষয়ে কোনো প্রভাব আলটিমেটলি পড়ার সম্ভাবনা নেই যদি অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কটা আরো জোরালো থাকে? হ্যাঁ, অবশ্যই। এবং উনি ব্যক্তিগতভাবে টাকা পয়সা ছাড়া তেমন কিছু উনি বুঝে না বলে মনে হয়। তো ইউর রাইট যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক যদি ঠিক থাকে, বিশেষ করে উনি এবং ওনার আশেপাশের যারা ক্যাবিনেটে থাকবে তাদের সঙ্গে যদি ভালো সম্পর্ক হয়, তাহলে বর্তমান সরকার এটা খুব সাকসেসফুলি সম্পর্ক মেনটেন করতে পারবে। শুধু তাই না, আমেরিকান ফরেন পলিসি তো শুধু প্রেসিডেন্টের উপর নির্ভর করে না, এখানে আরও অনেক অপারেটিভ আছে। এবং শুধু তাই না, আমি আপনাকে আরেকটা ইনফরমেশন দিই, সেটা হলো 5টা দেশ যারা ইন্টেলিজেন্স শেয়ার করে, এটাকে বলে 5 আইজ: আমেরিকা, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এবং এই 5টা দেশ অনেক সময় এমনভাবে কাজ করে যে ধরেন আমেরিকা হয়তো কোনো দেশের সঙ্গে কোনো একটা ব্যবসায়িক স্বার্থের কারণে কিছু করতে পারছে না, কিন্তু তখন সে কানাডা এবং ইউকেকে বলে তোমরা গিয়ে আমার পক্ষে একটু কিছু করো। যেমন ধরেন রিসেন্টলি আপনি যেহেতু ফরেন বিট ডিল করেন, আপনি জানবেন যে কানাডার সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক এখন এতটাই খারাপ যে অনেকে বলে যে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যত খারাপ, তার চেয়েও খারাপ কানাডার সঙ্গে। এবং এই কানাডা কিন্তু এই 5 আইজের মেম্বার। আজকে আবার দেখলাম যে গৌতম আদানি, যিনি নরেন্দ্র মোদীর একেবারে কাছের মানুষ, তাদের দুজনকে টুইন টাওয়ার বলা হয়, তার বিরুদ্ধে কিন্তু নিউ ইয়র্কে মামলা দায়ের করা হয়েছে। কাজেই আমরা বিষয়টাকে যতটা একেবারে সাদা কালো হিসেবে দেখি যে ট্রাম্প এবং নরেন্দ্র মোদী খুব ভালো বন্ধু, কাজে বাংলাদেশের পরে প্রেশার তৈরি করবে আর প্রেসিডেন্ট হয়েছে কাজে সব হয়ে যাবে, ব্যাপারটা তা না। আমার মনে হয় না বাংলাদেশ সরকার ট্রাম্পের আমলে খুব বড় প্রেশারে পড়বে। আমরা এখন একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। এই ট্রাম্প প্রশাসন আসার ফলে বাংলাদেশের ভিসা রেশিও কমে যাবে বা নানান ধরনের প্রভাব পড়বে ভিসা দেওয়ার ক্ষেত্রে, এই ধরনের একটা আলোচনা কিন্তু ইতোমধ্যে এবং শঙ্কা মানুষের মধ্যে তৈরি হয়েছে। আপনিও কি তাই মনে করেন? আপনার তো দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে অভিবাসন নিয়ে কাজ করা সহ নানান বিষয়ে, আপনিও কি সেটি মনে করেন কিনা? না, আমি এটা একেবারেই মনে করি না। কারণ বিষয়টা হলো যে আমেরিকার আসলে দক্ষ জনশক্তি দরকার, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমেরিকার বিজনেস চালানোর জন্য। আর বাংলাদেশে একটা হিউজ অ্যামাউন্টের ইয়াং পপুলেশন আছে এবং এরা কিন্তু খুবই দক্ষ এবং এরা খুবই ভালো মানুষ। মানে আমেরিকান সোসাইটিতে তো একটা বলা হয় যেটা হলো মেল্টিং পট অফ অল কমিউনিটিস। তো এর ভিতরে বাংলাদেশিরা খুবই সুনাম নিয়ে আছে। কাজে আমার মনে হয় না, বিশেষ করে বাংলাদেশের স্টুডেন্ট ভিসা যেটা দেওয়া হয়, এটা একেবারেই কমবে না। শুধু তাই না, রিসেন্টলি আমি ইউএস এমবেসির একটা পোস্ট
দেখলাম ফেসবুকে যে ওরা লোন নিয়ে কিভাবে পড়তে যাওয়া যায় এটা নিয়ে ওরা ক্যাম্পেইন করছে, অপরচুনিটিগুলো ঘোষণা করছে। এতদিন আমরা দেখতাম যে ইন্ডিয়া থেকে অনেক ছেলেমেয়েরা লোন নিয়ে আমেরিকায় পড়তে যেত, তো এতদিন পর্যন্ত বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো ওইভাবে প্রিপেয়ার ছিল না, কিন্তু এখন দেখলাম ইউএস এমবাসি এটাকে প্রমোট করছে। তার মানে আমরা আগামীতে খুব অদূর ভবিষ্যতে দেখব বাংলাদেশের বিভিন্ন ব্যাংক, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট তারা স্টুডেন্টদেরকে লোন দিবে, সেই লোন নিয়ে ছেলেমেয়েরা আমেরিকায় পড়তে যাবে এবং পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করে লোনের টাকা শোধ দিবে। তো আমার মনে হয় এতে তো আরো ভিসা পাওয়ার সংখ্যা বাড়বে, কমার তো প্রশ্নই আসে না, বরং আরো বাড়বে। স্টুডেন্টের প্রসঙ্গ যেহেতু আসলো, সেখানে একটা ভিন্ন প্রশ্ন, সেটি হচ্ছে যে অনেক সময় বলা হয় যে অনেক টাকা না থাকলে আসলে এই মার্কিন যুক্তরাষ্ট্রে পড়া যায় না বা স্টুডেন্টের যাওয়ার অপরচুনিটি থাকে না। সেক্ষেত্রে অনেক সময় অনেক দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসা ভালো স্টুডেন্টরাও অনেক সময় খুব একটা সাহস করেন না যে আসলে আমি কি এই আবেদনটা করব কিনা। সেক্ষেত্রে কি এটি অর্থটা একটা বড় বাধা আপনি মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর জন্য বা শিক্ষার জন্য যাওয়ার ক্ষেত্রে? একেবারেই না, একেবারেই না। কারণ হলো আমেরিকায় হাজার হাজার ইউনিভার্সিটি এবং অলমোস্ট প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রাম আছে, এবং যারা পিএইচডি প্রোগ্রামে এনরোলড হয় অধিকাংশরই ফুল টিউশন ওয়েভড। উপরন্তু প্রতি মাসে একেবারে কম হলে, প্রতি বছর কম হলেও $20,000 থেকে $30,000 টাকা দেওয়া শুধু লিভিং এক্সপেন্সের জন্য। যেমন আমি আমার নিজের কথা বলি, আমি যখন 2011 সালে আমেরিকায় পড়তে যাই, আমি কিন্তু ফুল টিউশন ওয়েভড প্লাস $12,000, ওই সময় $12,000 আমি স্কলারশিপ পেতাম ইউনিভার্সিটি থেকে, এবং আমার শুধু প্লেনের টিকিট ছাড়া আর এক টাকা আমি নিয়ে যাওয়া লাগে না। আমি যদিও $1,000 পকেটে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার কোনো খরচ হয় নাই। তো এখনও প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ে ফুল স্কলারশিপ নিয়ে পড়তে যাচ্ছে। কাজেই বরং আমেরিকায় আমি বলবো যে একেবারে যারা দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা, দরিদ্র মেধাবী ছেলেমেয়েরা, তাদের জন্য আমেরিকায় যত সুযোগ আছে অন্যান্য দেশে কম্পারেটিভলি কম। কাজেই টাকা পয়সা নিয়ে চিন্তা করার দরকার নেই। কিন্তু কেউ যদি এমন হয় যে উনি মেধাবী না, মানে কম্পারেটিভলি কম মেধাবী, টাকা স্কলারশিপ পায় নাই, বিশেষ করে কেউ যদি আন্ডারগ্রেড লেভেলে এবং মাস্টার্স লেভেলে পড়তে যায়, তখন একটু খরচের ব্যাপার আছে, কিন্তু পিএইচডি লেভেলে একেবারেই ফুল ফান্ড নিয়ে যাওয়া যায়। এটি তো হলো স্টুডেন্টদের বেলায়। এর বাইরে যদি অন্যান্য যারা বিভিন্ন পেশায় জড়িত তারা যদি যেতে চায়, বা আমরা বিভিন্ন সময় জানি যে এখান থেকেই গ্রিন কার্ড নিয়েও অনেকে সেখানে যেতে পারে, সেই অপরচুনিটিসগুলো সম্পর্কে যদি একটু বলেন। ধন্যবাদ। এটা খুব ইন্টারেস্টিং বিষয়। আমেরিকান ইমিগ্রেশন সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা যে প্রত্যেক প্রফেশনের মানুষের জন্যই কোনো না কোনো অপরচুনিটি আছে। যেমন আপনি যদি খুব নাম করা অভিনেতা অভিনেত্রী হন, খুব সেলিব্রিটি হন, নাম করা ক্রিকেটার, আপনার জন্য আছে EB1। আবার আপনি যদি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হন, খুব গবেষণা করেন, পাবলিকেশন সাইটেশন থাকে, ভালো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, আপনার জন্য হলো EB2। আবার আপনি যদি একেবারে একটু কম এক্সপিরিয়েন্স, শিক্ষা নাই, আপনি অশিক্ষিত, মাঠে কাজ করেন, আপনার জন্য আছে EB3। আবার আপনি যদি ধরেন ধর্মীয় ওয়ার্কার, যেমন ধরেন আপনি মসজিদের ইমাম বা মন্দিরের পুরোহিত, চার্চের পাদ্রী হন, আপনার জন্য আছে EB4। আবার আপনি যদি ব্যবসায়ী হন, আপনার জন্য আছে EB5। ফলে যেটা হয় যে আপনি যে প্রফেশনেই থাকেন, যে ব্যাকগ্রাউন্ডেই থাকেন, শিক্ষার যে স্তরে থাকুক, আপনার জন্য কোনো না কোনো অপশন আছে। কিন্তু আপনাকে ওই যে ক্যাটাগরিটা, ওই ক্যাটাগরির যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করে তারপরে আপনি আমেরিকায় যেতে পারবেন। অনেকে দেখা যায় যে একটু অল্প শিক্ষিত, তারা মনে করে আমি অবৈধভাবে যাব। কোনোভাবে অবৈধভাবে আমেরিকা যাওয়া উচিত না, সবার জন্যই কিছু না কিছু আছে। সেক্ষেত্রে এই সবার জন্য দ্বার উন্মোচন আছে, আপনি এমনটি মনে করছেন, তাই তো? জি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে শুধুমাত্র যে বাংলাদেশের এই চাপ তা কিন্তু না। আমরা জানি যে ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক, মোদির সঙ্গে যেহেতু সরাসরি ট্রাম্প প্রশাসনের একটা ভালো সম্পর্ক আগেও ছিল, সেটি আছে। তার মানে কি সেই সম্পর্কের খাতিরেও কি অভিবাসনটা নিয়ে কি কোনো ভিন্ন চিন্তা ট্রাম্প প্রশাসন করতে পারে বলে মনে করেন কিনা? না, কারণ অভিবাসন নিয়ে সে যখন চিন্তা করে তখন তার অডিয়েন্স নরেন্দ্র মোদী না, তখন তার অডিয়েন্স হলো আমেরিকান ওয়ার্কিং ক্লাস হোয়াইট পিপল। কারণ আমেরিকার যারা ওয়ার্কিং ক্লাস হোয়াইট পিপল তারা অভিবাসীদের দেখতেই পারে না, তারা মনে করে অভিবাসীরা এসে তাদের চাকরি নিয়ে যাচ্ছে, হুইচ ইজ নট ট্রু। কিন্তু ট্রু ফলস তো পরের বিষয়, পারসেপশন একটা ম্যাটার। তো অভিবাসনের পলিসিটা সে করে, টার্গেট করে হলো তার ওই হোয়াইট ওয়ার্কিং ক্লাস পিপলকে টার্গেট করে। আর ইন্ডিয়ার পলিসি ডিফারেন্ট, কিন্তু প্রচুর ইন্ডিয়ান আবার আমেরিকায় থাকে। ফলে অনেক সময় দেখা যায় যে যেমন এই যে বার্থ রাইট সিটিজেনশিপ নিয়ে যে কথা হচ্ছে, এটা যদি সত্যি সত্যি হয়ে যায়, এটা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে ইন্ডিয়ানরা। এবং এখন কিন্তু ইন্ডিয়ানরা খুব ওরিড এই বিষয়টা নিয়ে, আমি অনেক জায়গায় ফলো করছি। কিন্তু ইন্ডিয়ানদের একটা সুবিধা আছে যে ইন্ডিয়ানরা অনেক স্মার্ট, ফলে ইন্ডিয়ান ইমিগ্রেশন খুব একটা ইম্প্যাক্টেড হবে না। ইউএস ইমিগ্রেশন যাই করুক, ইন্ডিয়ানরা একটা না একটা ব্যবস্থা করে ফেলতে পারবে আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা অনেক বিষয় জানলাম আজকে, যে মার্কিন ভিসা সহ সেখানে অভিবাসন সামগ্রিক বিষয় নিয়ে আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনি সহায়তা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আমাদের যারা দর্শক শ্রোতা এতক্ষণ কষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখলো সকলকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজনে। আমাদের সঙ্গে রাজু মহাজন ছিলেন। তিনি কিন্তু বললেন যে মার্কিন ভিসা সহ নানান ধরনের যে ধরনের প্রতিবন্ধকতা আছে সেটির বাইরেও যে সেটির সলিউশন আছে, এবং অভিবাসী যে সমস্যা সেটি নিয়ে কিন্তু ট্রাম্প প্রশাসনের যে কড়া বার্তা, সেখানেও যে নানান ধরনের তার জন্য ট্রাম্প প্রশাসনের জন্য সেটি আসলে খুব বেশি সহজতর হবে এমনটা নয়, যেটি অনেকের জন্যই সুখবার্তা বলা চলে। এই ছিল আজকে আমাদের বিশেষ আয়োজনে। সকলকে অসংখ্য ধন্যবাদ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।